গাড়িগুলো কিভাবে সাইড দিচ্ছে, একটা সামনে গাড়ি এসে গেলে আরেকটা গাড়িকে পুরো পিছোতে হচ্ছে। এটা কতটা ড্রাইভাররা পারদর্শী হয়, এইভাবে সাইড দিয়ে তবে আরেকটা গাড়ি এগোচ্ছে। আমি এখন চলেছি সান্দাকফু পথে। পৃথিবীর সর্বোচ্চ স্থান প্রায় 3636 মিটার উচ্চতায় অবস্থিত এই অপূর্ব শৃঙ্গ থেকে এক নজরে দেখে নেওয়া যায় পৃথিবীর 4টি মহারথ পর্বত শৃঙ্গ, এভারেস্ট, মাকালু, লোৎসে আর কাঞ্চনজঙ্ঘা। মেঘের দেশে দাঁড়িয়ে যেন চোখের সামনে খুলে যায় এক স্বপ্নের জানালা। সান্দাকফু এমন এক জায়গা যেখানে প্রতিটি ঋতুতে পাহাড়ের সাজ বদলে যায়। বসন্তে রাস্তা ভর্তি রডোডেনড্রন আর ম্যাগনোনিয়া ফুলের রঙিন বনপথ, বর্ষায় মেঘের খেলায় ভিজে থাকে এই বনাঞ্চল, আর শীতে তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘা যেন ঘুমন্ত বুদ্ধের রূপে সাদা মায়া ছড়িয়ে দেয় দিগন্ত জুড়ে। আজকের ভিডিওতে থাকছে তোমরা এই সান্দাকফু কিভাবে আসবে, কেমন খরচ, কোন সময় আসবে, সেরা ভিউ পয়েন্ট কোনগুলো, সমস্ত কিছু। যারা ছোট্ট একটা ছুটির প্ল্যান করে সান্দাকফু ঘুরতে চাইছো তাদের জন্য আমার মনে হয় আজকের ভিডিওটা খুব কার্যকরী হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজকে সান্দাকফু ভ্রমণের শুরুতেই কলকাতা থেকে কিভাবে তোমরা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি আসবে সেটা আগে প্রথমে জেনে নিই। তোমরা চাইলে শিয়ালদা বা হাওড়া দুদিক দিয়েই উত্তরবঙ্গের ট্রেন ধরতে পারো। শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেনগুলো সহজে পাবে সেগুলো হচ্ছে তিস্তা তোরসা, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমার মনে হয় এই ট্রেনগুলো তোমরা ধরলে খুব সহজেই সকাল সকাল এনজেপি স্টেশনে পৌঁছে যেতে পারবে। আর হাওড়া থেকে চাইলে তোমরা কামরূপ এক্সপ্রেস ধরতে পারো, এটাও কিন্তু খুব সকালবেলা এনজেপি পৌঁছয়। সান্দাকফু ট্যুর প্ল্যান যখনই করবে সবসময় কিন্তু মনে রাখবে যতটা ভোরবেলা সম্ভব এনজেপি পৌঁছানোর চেষ্টা করবে, কারণ এনজেপি থেকে মানিভঞ্জন পৌঁছানোর সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। আর মানিভঞ্জন থেকে দুপুর 2টোর পর কিন্তু আর কোনো গাড়ি সান্দাকফুর দিকে উঠতে দেওয়া হয় না। তাই মানিভঞ্জন 1টার ভেতর পৌঁছে যাওয়ার চেষ্টা করো, কারণ মানিভঞ্জন পৌঁছে সান্দাকফু যাবার গাড়ি বুক করতে হবে, পারমিটের জন্য বেশ কয়েকটা কাজ আছে সেগুলো করতে হবে, তাই একটু সময় লাগে। 1টার মধ্যে মানিভঞ্জন পৌঁছানো কিন্তু খুবই দরকার। তোমরা এনজেপি বা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেলে মানিভঞ্জন যাবার জন্য বেশ কিছু উপায় আছে। সবথেকে সহজ উপায় হলো রিজার্ভ গাড়ি বুক করে নেওয়া। ছোট গাড়ি ভাড়া পড়বে সেক্ষেত্রে 3 থেকে 4,000 টাকার মতো, আর বড় গাড়ি 4.5 থেকে 5,000 টাকা পড়তে পারে। সিজন অনুযায়ী কিন্তু এই গাড়ি ভাড়াগুলো চেঞ্জ হয়, তাই তোমরা যাবার আগে দরদাম ঠিকঠাক করে নিও। আর শেয়ার গাড়িতে যেতে চাইলে এনজেপি অটো স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে চলে এসো দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে প্রচুর শেয়ার গাড়ি ছাড়ে সুখিয়া পোখরি পর্যন্ত। তোমাদের শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 400 থেকে 500 টাকার মধ্যে। এই সুখিয়া পোখরি থেকে মানিভঞ্জন যাবার জন্য কিন্তু আলাদা তোমাদের শেয়ার গাড়ি করতে হবে। আর শিলিগুড়ি দিয়েও একইভাবে চলে আসতে পারো, নয়তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তোমরা ঘুম স্টেশন চলে আসতে পারো। ঘুম থেকে আবার তোমরা শেয়ার গাড়ি করে চলে আসবে মানিভঞ্জনে। কিন্তু ঘুম স্টেশন থেকে সবসময় শেয়ার গাড়ি পাওয়া যায় না, সেক্ষেত্রে তোমাদের গাড়ি রিজার্ভ করে নিতে হয়। তখন একটু দরদাম করে গাড়ি একটা রিজার্ভ করে মানিভঞ্জন চলে এসো। এনজেপি থেকে মানিভঞ্জনের দূরত্ব 85 কিলোমিটার, শিলিগুড়ি থেকে মানিভঞ্জন হচ্ছে 75 কিলোমিটার, আর সুখিয়া পোখরি থেকে মানিভঞ্জনের দূরত্ব 7 কিলোমিটার। কথায় কথায় আমরা পৌঁছে গেছি মানিভঞ্জন। এই হচ্ছে মানিভঞ্জন। মানিভঞ্জনে পৌঁছে প্রথম কাজ হচ্ছে সিন্ডিকেট অফিসে যোগাযোগ করা। এই যে সিন্ডিকেট অফিস, এখান থেকে আমাদের গাড়ি বুক করতে হবে সান্দাকফু যাওয়ার জন্য। ল্যান্ড রোভার, বোলেরো বিভিন্ন গাড়ি পাওয়া যায়, তোমাদের যেরকম পছন্দ সেই অনুযায়ী গাড়ি বুক করে নিও। আমি এই সিন্ডিকেট অফিসের যে গাড়ি ভাড়ার চার্টটা আছে সেটা এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, তাহলে তোমাদের গাড়ি ভাড়াটা বুঝতে সুবিধা হবে। আর সিন্ডিকেট অফিসেও তোমরা সরাসরি বুক করতে পারো, সেক্ষেত্রে আমি নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ফোন করেও কথা বলে নিতে পারো। আজ যারা ট্রেক করতে চাও তাদের যাত্রাও এখান থেকেই শুরু। সান্দাকফু ট্রেকিং রুটের প্রথম ধাপই হচ্ছে মানিভঞ্জন। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সান্দাকফুর উচ্চতা যেহেতু 3636 মিটার, অনেক সময় উচ্চতাজনিত সমস্যা অনেকেই পড়তে হয়। সেক্ষেত্রে মানিভঞ্জনে কিন্তু তোমরা একটা দিন থেকে যেতে পারো, কিংবা কাছাকাছি গ্রাম ধোত্রে আছে সেখানেও একটা দিন কাটাতে পারো। বেশ মেঘলা ওয়েদার। আচ্ছা, আধার কার্ডের জেরক্স কপি কিন্তু সবাই অবশ্যই আনবে, প্রত্যেকের লাগবে। আর চার্জেসগুলো তো বলেই দিলাম যে কি কি লাগবে। আর এখান থেকে জল, ড্রাই ফ্রুট যা কিছু লাগবে এখান থেকে কিন্তু কিনে নিতে পারো। আর জলটা তুলে নেওয়াই ভালো, আর তার সাথে ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারো, কিংবা ধরো হুলেন যদি কিছু দরকার পড়ে সেরকম নিয়ে নিতে পারো। সেই সমস্ত জিনিসপত্র এখানে বেশ কিছু দোকান রয়েছে। এর পাশেই রয়েছে পুলিশ বুথ। এখানে আমাদের প্রত্যেকের আইডি প্রুফ, গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম এবং তার ফোন নাম্বার সব কিছু একটা ফর্মে লিখে এই পুলিশ বুথে জমা দিতে হবে।
মানিভঞ্জনের এই জায়গায় দাঁড়িয়ে একটা বিশেষ কথা বলতেই হয়। এই রাস্তাটার একদিকে নেপাল আর একদিকে ভারত, মাঝখানে যে পথটা রয়েছে এটা হচ্ছে কমন স্পেস। আমরা দুই দেশের সীমান্ত রেখায় রয়েছি, তাই চলার পথে এই দুই ভূখণ্ডের সৌন্দর্য বারবার আমরা উপভোগ করতে পারবো। ওপরের সব জিনিসের দাম কিন্তু ডবল, তাই কম করে অন্তত জলের বোতলটা যতটা পারো এখান থেকে নিয়ে নিও। ये कितना करके ये মানিভঞ্জনে কিন্তু এসে আমাদের শেষে জ্যাকেট পরতে হলো, অল্প অল্প ঠান্ডা লাগছে। ওপরে এবার উঠবো। কিছু কয়েকটা টুপি কিনেছি, কয়েকটা জিনিস কিনেছি, আর এখান থেকে চিপস, চকলেট, এই সমস্ত কিছু কিনেছি। ये नीचे का जो रास्ता है ना, हाँ, उधर से जाओ। 2-4 हम ऊपर जाएंगे। वो दाव भाई हुई জন্য ফরেস্ট অফিসে এসেছি। এখানে কিন্তু গাড়ির জন্য 480 টাকা করে দিতে হচ্ছে, আর পার হেড প্রত্যেকের জন্য দিতে হচ্ছে 200 টাকা করে। আমরা মানিভঞ্জন থেকে এবার যাত্রা শুরু করলাম অবশেষে। এই পথে আমরা প্রথমেই ছোট্ট পাহাড়ি গ্রাম পাবো চিত্রে, যেন কেউ ভালোবাসার রং তুলি দিয়ে আপন মনে এঁকে রেখেছে। নীল আকাশের নিচে সবুজে মোড়া মাঠ, চারপাশে পাহাড়ের কোলে হারিয়ে যাওয়া শান্ত পরিবেশ। গ্রামের পাশেই রয়েছে একটা ছোট্ট মনাস্ট্রি, অবশ্যই দর্শন করো। আর সেই সঙ্গে এখানে একটু থামো, একটু জিরিয়ে নাও। পাহাড়ি হাওয়ায় চা খেতে খেতে একটু আনমনা হতেই হবে। এই যে মা, কেমন লাগছে? হ্যাঁ, আসতে কষ্ট হয়েছে কিছু? ভাল লাগছে তো? জার্নিটা কিছু মনে হয়নি তো? ঠান্ডা লাগছে মা? যাবে মা তো এসে খালি চা খুঁজছে, এখানে এসে অমনি চা খেয়ে নিল 1 কাপ। এখনো লাঞ্চ হয়নি, আমরা ককরে গিয়ে লাঞ্চ করবো জানি না। ভাল লাগছে তো মা? ঠিক আছে। আমি এই পাহাড়ি হাওয়া খেয়ে আমার পেট ভরে গেছে, আমার হাঁটুর ব্যথাও ঠিক, হাঁটুর ব্যথা ঠিক হয়ে গেছে না? চিত্রগ্রামটা ঘুরলাম, চিত্রগ্রামটা ঘোরার পরে এবার আমরা যাচ্ছি মেঘমা। এরপরে আমাদের প্রথম চেকপোস্ট পড়বে। এই চেকপোস্টে কিন্তু গাড়িতে যে কোনো একজনের পরিচয়পত্র জমা দিতে হবে। তারপরে আমরা আবার এগিয়ে চলবো মেঘমার দিকে। আমি এখন রয়েছি মেঘমা। চিত্রের পরে লামেদুরে একটা ছোট্ট গ্রাম পড়লো, ওখানে দাঁড়ালো না, বললো সেরকম কিছু দেখার নেই। আমার কাছে তো সব কিছুই দেখার। তারপরে রয়েছে এই মেঘমা, একদম মেঘে ঢাকা একটা ছোট্ট গ্রাম। অদ্ভুত ব্যাপার, এখানে বলে শুনেছিলাম নাকি মেঘমার নামই হয়েছে মেঘের জন্য। আর সত্যি মেঘে ঢাকা, মানে মেঘগুলো উড়ে যাচ্ছে গায়ের ওপর দিয়ে। কি অসাধারণ জায়গাটা, মানে পাগল করে দেওয়ার মতো জায়গা, পাগল করে দেওয়ার মতো। পাশেই একটা মেঘে ঢাকা মনাস্ট্রি আছে। অনেক সময় মেঘে চাপা পড়ে যেতে পারে, তাই খুঁজে নিও এই মনাস্ট্রিকে। মেঘমা থেকে এবার যাচ্ছি টুংলু, একদম 5 মিনিটের রাস্তা, কাছাকাছি গ্রাম। টুংলুতে চলে এসেছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে টুংলু ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দরভাবে স্লিপিং বুদ্ধা দেখা যায়, সানরাইজ দেখা যায়। আর পাশেই রয়েছে জিটিএ হাট, এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে। অনেকেই এখানে থাকে, কিন্তু আমরা থাকবো টুমলিংয়ে। অসাধারণ সুন্দর রাস্তা, একেবারে চওড়া পিচের রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। তোমাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে বা বাড়ির বড়রা কেউ থাকে, তাহলে কিন্তু সান্দাকফু তোমরা নিয়ে আসতেই পারো। কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন জোরে হাঁটা, জোরে কথাবার্তা বলা, এই সমস্তগুলো অ্যাভয়েড করে চলবে। তার কারণ অনেক উচ্চতায় আমরা এখন রয়েছি, সেই কারণে এই কতগুলো দিক একটু দেখে নিতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় কিছু ওষুধপত্র সঙ্গে রাখা খুবই জরুরি। মানিভঞ্জন থেকে গৈরিবাস পর্যন্ত 19 কিলোমিটার এরকম চওড়া পিচের রাস্তা পাবে। গৈরিবাসের পর থেকে সান্দাকফু পর্যন্ত কিন্তু রাস্তাটা পাথুরে এবং চড়াই, সেক্ষেত্রে ভয় পাবার কিছু নেই। আস্তে আস্তে গাড়ি যায় এবং ড্রাইভার ভাইয়েরা যথেষ্ট ভালো, খুব একটা অসুবিধে হবে না। আমার সাথে আমার মাকে নিয়ে এসেছি, মা দিব্যি এনজয় করছে। টুমলিংয়ে এসে গেছি, লাঞ্চ করলাম। প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডা সহ্য করা যাচ্ছে না। হাত ফাত প্রচুর, মানে ঠান্ডা বরফ হয়ে গেছে, নিজের হাতই নিজের গায়ে লাগাতে পারছি না, এরকম অবস্থা। মা একবার কি করছো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ। কটা পরেছো জামা কাপড়? একটা সোয়েটার,
তার সাথে উডল্যান্ডসের একটা জ্যাকেট, একটা সোয়েটার না, কোট, উলের কোট, একটা জ্যাকেট, হ্যাঁ হ্যান্ড গ্লাভস, হ্যাঁ হ্যান্ড গ্লাভস পরেছিলে, খুলে ফেলেছো, হ্যাঁ, আর কম্বল কম্বল দিয়ে বসে আছো, মাথায় বৃষ্টি থামলে টুপি। বেরোবে তো। মাথায় লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম টুমলিং ঘুরে দেখার জন্য। কাছেই রয়েছে একটি বুদ্ধ স্তূপ। স্থানীয়রা একে চোরতেন বলে। বৌদ্ধ ধর্মের এক পবিত্র স্থান, যেখানে প্রার্থনা আর ধ্যানের মাধ্যমে শান্তি আর শুভ কামনা করা হয়। টুমলিংয়ের এই চোরতেনটি খুব বিখ্যাত, কারণ এখান থেকে পাশাপাশি পাহাড়ি দৃশ্য, সূর্যোদয়, মেঘের চলাচল আর আকাশ পরিষ্কার থাকলে স্লিপিং বুদ্ধার দেখা মেলে। টুমলিংয়ের ভিউ পয়েন্ট থেকে দেখা যায় বিশ্বের 5টি সর্বোচ্চ পর্বত শৃঙ্গের মোট 4টি: এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা আর মাকালু। এখান থেকে অসাধারণ সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। আমি তোমাদের জন্য এখানে বেশ কতগুলো হোমস্টে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তবে মনে রেখো, যেহেতু এটা নেপালে, তাই সবসময় চেষ্টা করবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার। এতে সহজেই হোমস্টের ওনার তোমাদেরকে রিপ্লাই দিতে পারবে বা যোগাযোগ করতে পারবে। পরদিন সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। অসাধারণ সুন্দর রাস্তা দিয়ে আমরা এঁকে বেঁকে চললাম পাহাড়ি পথে। টুমলিং থেকে সান্দাকফুর দূরত্ব 20 থেকে 21 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে 2 ঘন্টা। বহু পাহাড়ি ছোট ছোট গ্রাম পেরিয়ে আমরা পৌঁছব সান্দাকফু। এই পথে পড়বে জুবরি, গৈরিবাস, কালাপোখরি এবং অবশেষে সান্দাকফু। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের চেকপোস্টে। টুমলিং থেকে এখানে আসতে সময় লাগলো 20 থেকে 25 মিনিট। গতকাল আমরা মানিভাঞ্জানে অলরেডি পারমিট নিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দেখাতে হলো। এরপরে আমাদের যাত্রা শুরু হবে সিঙ্গলিলা জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা এখন এসে পৌঁছে গেছি গৈরিবাস। এই জায়গাটা কিন্তু প্রোটেক্টেড এরিয়া। এখানে আমরা একটু চা খাবো, একটু রেস্ট নেব। আর এখানে একটা ছোট্ট হোমস্টেও আছে দেখলাম। যারা ট্রেক করে তারা অনেকেই এখানে একটা দিন রাত্রিবাসের জন্য থামে। এরপরে আমাদের আসছে কালাপোখরি। কালাপোখরি থেকে পুরো রাস্তাটা কিন্তু পাথুরে, এখনো পর্যন্ত রাস্তা বেশ ভালো, কোনো অসুবিধা হয়নি। এবার আমরা কালীপোখরির ওপর দিয়ে যাচ্ছি, একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের বিশেষত্ব হচ্ছে এই যে এখানকার পোখরি, পবিত্র পোখরি। এখানে সবাই খুব মানে এই পোখরি, জল খুব পবিত্র। এর পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম সান্দাকফুর দিকে। এইবার কিন্তু আমাদের পাথুরের রাস্তা শুরু হলো। বলেছিলাম না, কালীপোখরি থেকে পাথুরের রাস্তা শুরু হবে একদম সান্দাকফুর পর্যন্ত। এই যে পাথুরের রাস্তা শুরু। আর মায়ের অবস্থা দেখো, আমার ছেলে আর বরের মধ্যখানে বসে একেবারে চিড়ে চ্যাপটা হয়ে গেছে। কিছু কষ্ট হচ্ছে না বলো? 50 টাকা করে টিকিট লাগছে নেপালে যাওয়ার জন্য। কালাপোখরির পর থেকেই পাথুরের রাস্তা দিয়ে গাড়ির চাকার শব্দ, আর সেই সঙ্গে চারপাশের এই প্রাকৃতিক শোভা, সব যেন মিলিয়ে মিশিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা তোমাদের সাথে আমি কিছুটা ভাগ করে নিতে চাইলাম। সান্দাকফু ঢুকে গেলাম। 11টায় স্টার্ট করেছি, 1:12 পৌঁছে গেলাম সান্দাকফু। আর ভিউটা দেখো আগে, তারপরে অন্য কথা। আমরা সানরাইজ হোমস্টেতে উঠেছি। সানরাইজ হোমস্টে সামনেই চলে এলাম।
এবার নামবো। সান্দাকফুতে এসে যেন সত্যি মন প্রাণ ভরে গেছে। এখানে কিন্তু অনেক হোমস্টে আছে। আমি সানরাইজ হোমস্টেতে উঠেছি, এখান থেকে ভিউ খুব ভালো পাওয়া যায়। আর অন্যান্য যে সমস্ত হোমস্টে আছে তার ফোন নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো বেছে নিও। এখান থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে আল, তোমরা চাইলে ট্রেক করে ঘুরে আসতে পারো। এখান থেকে সূর্যাস্ত কিন্তু অসাধারণ দেখা যায়, আর যদি ভোরবেলা পৌঁছতে পারো তাহলে সূর্যকিরণও দেখতে পাবে। আমি যতটা পারলাম সমস্ত তথ্য দিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। যদি কিছু বাকি থেকে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি যতটা পারবো উত্তর দেবার চেষ্টা করব। খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।